সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা। সবাই তাড়াতাড়ি ক্লাসে প্রবেশ করেন, প্রচন্ড গরম। আমাদের লাইভ ক্লাসের লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, সবাই সেখান থেকে প্রবেশ করেন। ইতিমধ্যে যে সকল আইন আমরা পড়েছি সেই সকল আইন থেকে যদি কারো প্রশ্ন থাকে, শুধুমাত্র যেগুলো পড়ানো হয়েছে সেখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন, কমেন্ট করে প্রশ্ন করবেন, আমরা হালকা করে আলোচনা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আজকের লাইভ ক্লাসে আবহাওয়া প্রচন্ড গরম, আমরা অল্প একটু পড়ব এবং সেটা বুঝে শুনে পড়ার চেষ্টা করব। সবাই কি রেডি? গরমে কষ্ট হয়ে যায়। আমরা গত ক্লাসটা একটু রিভিশন দেই। গত ক্লাসে ৬৬ থেকে ৭৩ ধারা পর্যন্ত পড়ছিলাম। সাক্ষ্য আইনের ২৪ থেকে ৩০ এবং ৫৯ থেকে ৭৭ পর্যন্ত এই দুইটা জায়গা আমাদের হিট করতে হবে। সেখানে ৫৯, ৬০, ৬৪, ৬৫, ৬৬, ৭৪, ৭৬, ৭৭ এই ধারা কয়টা আমাদের বেশি করে পড়তে হবে। ৫৯ মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ, অর্থাৎ যেখানে দলিলের বিষয়বস্তু নাই সেখানে আপনি মুখের কথার মাধ্যমে ঘটনা প্রমাণ করতে পারবেন। ৬০ ধারাতে তাহলে এই যে মৌখিক সাক্ষ্যটা আপনি দেবেন সেটা অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, অর্থাৎ আপনি নিজে যেটা দেখছেন সেইটা বলতে হবে, নিজে যেটা শুনছেন সেইটা বলতে হবে। অর্থাৎ অন্যের দ্বারা কোনো কিছু শোনা কোনো কিছু বললে সেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। ধারা ৬১ দলিলের বিষয়বস্তু আপনি কিভাবে প্রমাণ করবেন সেটা বলা হয়েছে। দলিল সংক্রান্ত যত বিষয় আছে এটা আদালতে আপনাকে দলিল দিয়েই প্রমাণ করতে হবে। দলিলের বিষয়ে মুখের কথা গ্রহণযোগ্য হবে না। তাহলে দলিল আপনি মূল কপি দিয়েও প্রমাণ করতে পারেন অথবা ফটোকপি দিয়েও প্রমাণ করতে পারেন। তাহলে দালিলিক সাক্ষ্য কত প্রকার? ২ প্রকার। একটা ছোট একটা এমসিকিউ, দালিলিক সাক্ষ্য অথবা দলিলি সাক্ষ্য কত প্রকার? 2 প্রকার।
দালিলিক সাক্ষ্যকে ইংরেজিতে বলে ডকুমেন্টারি এভিডেন্স। তাহলে ডকুমেন্টারি এভিডেন্স দুই প্রকার। আমরা যখন লেখাপড়া করছি প্রাথমিক বিদ্যালয়ে আগে পড়ছি প্রাইমারি, পরে উঠছি আমরা হাই স্কুলে সেকেন্ডারি। তাহলে প্রাথমিক সাক্ষ্য দালিলিক সাক্ষ্য দুই প্রকার। এক নম্বর হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, দুই নম্বর হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। এই দুইভাবে আপনি দলিলের বিষয়বস্তু দলিল উপস্থাপন করে প্রমাণ করতে পারবেন 61 ধারা। এবার এই দুইভাবের আলাদা আলাদা সংজ্ঞা দেওয়া হয়েছে। 62তে প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা, 63তে মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা। সংজ্ঞা শেষ। এখন 64 ধারায় বলছে অবশ্যই আপনাকে দলিল প্রমাণ করতে হলে প্রাথমিক সাক্ষ্য অর্থাৎ মূল কপি দিয়ে প্রমাণ করতে হবে। 64 ধারা আপনার সব সময় চেষ্টা করতে হবে মূল কপি দিয়ে প্রমাণ। তবে 65 ধারাতে বলা হয়েছে যে শুধুমাত্র 7টা ক্ষেত্রে আপনি ফটোকপি বা মাধ্যমিক সাক্ষ্য দিয়ে দলিল প্রমাণ করতে পারবেন। তাহলে সেই 7টা ক্ষেত্র কি? আপনারা কি কেউ কি পারেন, মুখস্থ করছেন? আপনারা কি দেখছেন আমি যেভাবে লিখে দিছিলাম? সবাই একটু কমেন্টে বলেন তো মোটামুটি পারেন কিনা। আপনারা যদি না পড়েন আমি কিন্তু আর ক্লাস করাবো না, আমার কিন্তু অত দায় টাকা নাই, ঠিক আছে? আমি যেটুকু পড়াই দিই এরপরে আপনার নিজের বাসায় বসে পড়তে হবে। যেগুলো না পারেন মূল বই ফলো করতে হবে। ইউটিউবে অনেক ফ্রি ক্লাস দেওয়া আছে, সেইখান থেকেও ক্লাস দেখতে হবে, দেখে মিলাইতে হবে, বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে ধারাটা বুঝতে হবে। ল হ্যান্ডবুক একটা অ্যাপস আছে, আইনের একটা অ্যাপস আছে ল হ্যান্ডবুক অথবা অল ল অথবা ল বিডি, যে কোনো, এখানে সমস্ত আইনগুলো আছে। সেগুলো একটা অ্যাপস ডাউনলোড করে মোবাইলে রাখবেন। হঠাৎ আপনার মনে পড়লো যে এই ধারাটা কি হবে, ইমিডিয়েট মোবাইল থেকে বের করে আপনি ওইটা দেখবেন। তাহলে 65 ধারার 7টা অপশন আপনার মুখস্থ রাখতে হবে। আমি কিন্তু বারবার বলতেছি। সুন্দর একটা লিখিত প্রশ্ন হইল, কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করা যায়, অথবা আদালতে কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করা যায়। এই যে প্রশ্নটা আমি বললাম, আপনি যদি ক্লাস চলাকালে একটা রাফ খাতা রাখবেন, একটা খাতা, রাফ খাতা, সেটাই নোট করবেন। আমি যা যা বলি সব নোট করার দরকার নাই, আপনার কাছে যেটা মনে হয় যে এটা লিখে রাখবো, ইমিডিয়েট লিখে রাখবেন। তাহলে এই একটা প্রশ্ন আপনি লিখে রাখলেন, আদালতে কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য উপস্থাপন করে দলিল প্রমাণ করা যায়, সাক্ষ্য আইনের আলোকে কি ব্যাখ্যা করুন। তখন আপনার কি লিখতে হবে? তখন প্রথমে আপনার লিখতে হবে সাক্ষ্য আইন 1872 সালের 64 ধারা অনুযায়ী, 64 ধারা পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে দলিলের বিষয় প্রমাণ করতে হলে অবশ্যই মূল দলিল অথবা প্রাথমিক সাক্ষ্য উপস্থাপন করে দলিল প্রমাণ করতে হবে। 64। তবে অত্র আইনের 65 ধারা মোতাবেক নিম্নোক্ত 7টি ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য উপস্থাপন করেও
দলিল প্রমাণ করা যায়। তখন আপনি 1 নাম্বার 2 নাম্বার বা ক খ নাম্বার দিয়ে 7টা অপশন লিখবেন। শেষে লিখবেন সাক্ষ্য আইনের 65 ধারা। আপনি যে শিখলেন 65 ধারাতে 7টা অপশন দিলে মাধ্যমিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করা যায়, শুধু 65 ধারায় লিখে আসলেন, নাম্বার পাবেন তবে অল্প। কিন্তু আপনি যদি 64 ধারাটা একটু টাচ করেন, যে 64 ধারায় বলছে অবশ্যই মূল দলিল বা প্রাথমিক সাক্ষ্য উপস্থাপন করে দলিল প্রমাণ করতে হবে, তবে নিম্নোক্ত 7টি ক্ষেত্রে সাক্ষ্য আইনের অত্র আইনের 65 ধারা অনুযায়ী নিম্নোক্ত 7টি ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য বা ফটোকপি উপস্থাপন করেও দলিল প্রমাণ করা যায়। সেগুলো হলো, এরপরে ক খ দিলেন বা 1 নাম্বার 2 নাম্বার দিলেন, তখন এই 7টা পয়েন্ট দিবেন, নিচে লিখবেন সাক্ষ্য আইন 65 ধারা। তাহলে নিচে যে লিখবেন আপনি সাক্ষ্য আইনের 65 ধারা, 65 ধারা কেন লিখলেন? কারণ এই ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য বা ফটোকপি উপস্থাপন করে প্রমাণ করছেন। তাহলে এই মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা আছে কত ধারায়? 63 ধারায়। তো এই প্রশ্নটা লিখে নিচে শুধু 65 না লিখে আগে 63 ধারা, 63,65 ধারা, এই 2টা ধারা দিতে হবে। আপনি যদি প্রাথমিক সাক্ষ্য বা মূল কপি উপস্থাপন করে প্রমাণ করেন সেইটা লেখেন, তাহলে সেটার সংজ্ঞা আছে 62-তে আর প্রমাণ করার বিষয় আছে 64-তে। আবার মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা আছে 63-তে, প্রমাণ করার বিষয় আছে 65-তে। এই 2টা ধারাই একসাথে আসবে, মাধ্যমিকের সাথে মাধ্যমিক, প্রাথমিকের সাথে প্রাথমিক। প্রিন্স হৃদয়, বলো তো, আমরা যদি মাধ্যমিক সাক্ষ্য উপস্থাপন করি আদালতে, দলিল প্রমাণ করি, এই প্রশ্নটা যদি লেখি 7টা ক্ষেত্র, শেষে কোন কোন ধারা দিতে হবে একটু কমেন্ট করে লেখো, শেষে কোন কোন ধারা দিতে হবে। তাহলে 7টা ক্ষেত্র কি? যার কাছে দলিলটা আছে অথবা যার বিরুদ্ধে দলিলটা প্রমাণ করতে হবে, তাকে নোটিশ দেওয়ার পরেও সে যদি আদালতে দলিলটি দাখিল না করে, তখন আপনি মাধ্যমিক সাক্ষ্য বা ফটোকপি উপস্থাপন করে দলিল প্রমাণ করতে পারবেন। 2 নাম্বার, বিরুদ্ধ পক্ষ যদি দলিলের অস্তিত্ব স্বীকার করে। 3 নাম্বার, দলিলটি যদি হারিয়ে যায়, বিনষ্ট হয় বা নষ্ট হয়ে যায়। মনে করেন দোকানের একটা গুরুত্বপূর্ণ ক্যাশ মেমো অথবা কোনো হিসাবের রেজিস্টার অথবা জায়গা জমির দলিল বাড়িতে আগুন লেগে পুড়ে গেল, আগুন লেগে পুড়ে গেল, মূল কপি ওখানে ছিল, আগুন লেগে পুড়ে গেল। এখন কি হবে? এখন কিন্তু এইটার যদি ফটোকপি থাকে সেটা দিলে আদালতে গ্রহণযোগ্য হবে। 4 নাম্বার, 4 নাম্বারে কি আছে? দলিলটি যদি সহজে স্থানান্তর করা সম্ভব না হয়। স্থানান্তর সম্ভব নয় মানে কি? সেটাকে অনেক ভারী, জাগানো যায় না, সরানো যায় না, এরকম না। আপনি ব্যাংকে জমির কাগজপত্র দিয়ে লোন নিয়েছেন, লোন শোধ না হওয়া পর্যন্ত ব্যাংক আপনার মূল কপি ফেরত দেবে না। তখন কিন্তু আপনার ওইটার ফটোকপি দিয়ে আদালতে যদি ওই দলিল সম্পর্কে কোনো কিছু ডাকে, তাহলে ওই ফটোকপি দিয়ে কাজটা করতে হবে।
5 নম্বরে যদি মূল দলিলটি সরকারি দলিল হয়, সরকারি দলিল, ক্লাসে বলছিলাম যে যদি একটা জিডির কপি দরকার হয়, সেই জিডি বইটা কিন্তু আপনার কাছে কখনোই পুলিশেরা দিবে না, আপনি সর্বোচ্চ একটা ফটোকপি করে আনতে পারবেন। আদালতের রায়ের কপি, দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য প্রথম মামলার রায়ের কপি যখন আপনি দেখাতে চাইবেন 40 ধারা অনুযায়ী, তখন এই রায়ের কপি আদালতে আবেদন করে উপযুক্ত ফি দিয়ে আপনি আনতে পারবেন, তবে মূল কপি পাবেন না, ফটোকপি পাবেন। তাহলে 5 নম্বরে মূল দলিলটি যদি সরকারি দলিল হয়। 6 নম্বরে হচ্ছে যদি মূল দলিলটির জাবেদা নকল, এই জাবেদা নকল সাক্ষ্য হিসাবে ব্যবহার করার অধিকার বা নিয়ম থাকে। অর্থাৎ আইনে বলা হয়েছে আপনার মূল দলিল হারিয়ে গেছে, জায়গা জমির একটা দলিল, তা আপনি ভূমি অফিস থেকে একটা নকল উঠাইলেন। এই নকলটা যদি আদালতে ব্যবহার করার নিয়ম থাকে আইনে, তাহলে সেভাবে আপনি প্রমাণ করতে পারবেন। আর শেষে হচ্ছে মূল দলিলটি বহু দলিলের সমষ্টি যদি হয়, অর্থাৎ বিভিন্ন রেজিস্টারে অল্প অল্প একটু একটু করে এই দলিলটা সব জায়গার সমষ্টি, তাহলে আপনি ওই প্রত্যেক রেজিস্টারের যেটুকুর দরকার সেটা ফটোকপি করে এনে আদালতে হাজির করলে সেটা দ্বারা দলিলটা প্রমাণ করা যাবে। 66 ধারায় দলিল উপস্থাপনের জন্য নোটিশ দেওয়ার নিয়ম, আর 6টা ক্ষেত্রে নোটিশ দেওয়ার প্রয়োজন নাই, এটা একটু দেখে নেবেন। 47, 67, 73 গত ক্লাসে বলছিলাম। 47, 67, 73 খুবই সুন্দর একটা বিষয়। হস্তলিপির প্রাসঙ্গিকতা অথবা হস্তলিপি প্রমাণের পদ্ধতি সাক্ষ্য আইনের আলোকে বর্ণনা বা ব্যাখ্যা করুন। আদালতে হস্তলিপির বা হস্তাক্ষরের প্রাসঙ্গিকতা অথবা হস্তাক্ষর সম্পর্কে বিশেষজ্ঞের মতামতের প্রাসঙ্গিকতা অথবা হস্তাক্ষর প্রমাণের পদ্ধতি সাক্ষ্য আইনের আলোকে ব্যাখ্যা করুন। তাহলে হস্তাক্ষর কার হাতের লেখা, এইটা সম্পর্কে বিশেষজ্ঞ এক্সপার্ট হস্তাক্ষর বিশেষজ্ঞ যদি মতামত দেয়, সেটা গ্রহণযোগ্য হবে 47 ধারা। আর যদি দলিলটি কার লেখা, এই হাতের লেখা কার, সেইটা প্রমাণ করতে হবে 66 ধারায়। আর এই দলিলে কার স্বাক্ষর কার সিল আছে, সেইটা প্রমাণ করতে হবে 73 ধারায়। 47, 66, 73 এই যে আমি যে সকল প্রশ্ন বলি এবং উত্তরটা সাথে সাথে বলি, এটা আপনারা দ্রুত একটা রাফ খাতায় রাফ করে রাখবেন। পরবর্তীতে যখন আপনি দেখবেন আপনার কাছে অনেক সহজ মনে হবে। যারা অনেকে আছে এই যে প্রিন্স হৃদয়, তারপর সত্যজিৎ বিশ্বাস, ওদেরকে আমি দেখছি ওরা লিখে রাখছে, ওদের আর মেইন বইয়েরও দরকার হবে না। কিন্তু আপনারা যারা শুনে রাখতেছেন, শুধু একটু পরে অন্য আইনে যখন আমরা যাব তখন কিন্তু আপনি ভুলে যাবেন। আমি নিজেও কিন্তু যখন পড়তাম গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখতাম, এজন্য আমাদের নোট করে রাখতে হবে।
47, 67, 73। 47-এ বিশেষজ্ঞের অভিমত গ্রহণযোগ্য হবে। 67-তে কার হাতের লেখা এইটা নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, বা যার হাতের লেখা বলে দাবি করা হয় সেটা নিয়ে যদি সন্দেহ হয়, তাহলে ওই লোককে ডেকে এনে প্রমাণ করা যাবে। ওই লোককে ডেকে এনে তার স্বীকৃতি নিয়ে, অর্থাৎ তাকে জিজ্ঞেস করা হবে এটা কি আপনার হাতের লেখা, স্বীকৃতি নিয়ে প্রমাণ করা যাবে। অথবা তিনি যখন দলিলটা লিখছেন সেই সময় যে সাক্ষী উপস্থিত ছিল তাকে ডেকে এনে প্রমাণ করা যাবে, অথবা বিশেষজ্ঞের মতামত নিয়ে প্রমাণ করা যাবে। 73 ধারায় বলছে, দলিলে যে স্বাক্ষর, টিপসই বা সিল ব্যবহার করা হয়েছে এইটা নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে যে লোকের স্বাক্ষর, টিপসই বা সিল, তার সে যে আগে যত দলিলে স্বাক্ষর দিছে, টিপসই দিছে, সিল দিছে, সেইগুলোর সাথে ম্যাচ করা হবে, তুলনা করা হবে যেটা মিলে কিনা, এভাবে প্রমাণ করা যাবে। অথবা আদালতে বসে ইনস্ট্যান্ট তাকে একটা স্বাক্ষর দিতে বলা হবে যে আপনি একটু স্বাক্ষর দেন তো, সেই স্বাক্ষরের সাথে মিলাইয়াও প্রমাণ করা যাবে। খুবই সহজ, আপনি যদি বুঝতে পারেন। 47, 67, 73 আপনারা কি বুঝতে পারছেন? সবাই একটু কমেন্ট করেন, তাহলে আমরা নতুন ক্লাসটা শুরু করি। আপনারা যদি না লিখেন আমি ক্লাস শুরু করব না। MST রিপা আক্তার 47, 67, 73। শম্ভু দাদা, প্রিন্স হৃদয়, আপনারা কি বুঝতে পারতেছেন? ধ্রুবরাজ, প্রশ্নগুলো লিখে রাখেন, উত্তরটাও হালকা করে লিখে রাখেন, এগুলো কাজে আসবে। তাহলে এবার 74 ধারা, সরকারি দলিল। সবাই একটু মনোযোগী হন। সরকারি দলিল কোনগুলো? আপনি একটু কমন সেন্স দিয়ে বোঝেন। প্রিন্স হৃদয় তার গার্লফ্রেন্ডের কাছে চিঠি লিখল। প্রথমেই মাই ডিয়ার প্রিয়তমা, পত্রের প্রথমেই আমার আন্তরিক মানে হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা নিও। বহুদিন দেখা হয় না তোমার সাথে। তোমার সাথে একদিন দেখা না হলে সেটা আমার এক যুগ বলে মনে হয়। গত বছরের এই দিনে আমাদের বেলস পার্কে দেখা হয়েছিল। আমি তোমার জন্য ফুল নিয়ে গেছিলাম। তুমি রাগ করে বাসায় চলে গিয়েছিলে। তারপর আমাদের ভালোবাসা শুরু হয়েছিল। শীঘ্রই তোমার সাথে দেখা করতে চাই। আগামী 29/5/2026 তারিখে পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে তুমি বরিশাল প্ল্যানেট পার্কে চলে এসো, আমরা মোটরসাইকেল একসাথে ঘুরব। ইতি তোমার প্রাণপ্রিয় প্রেমিক প্রিন্স হৃদয়। এখন এই যে একটা চিঠি লিখলো, এটা কি সরকারি দলিল নাকি ব্যক্তিগত দলিল? দলিল কোনটা? যে কোনো পদার্থের উপরে, কাগজ হোক, যে কোনো কিছুর উপরে আপনি যদি কিছু লেখেন বা অঙ্কন করেন বা খোদাই করেন, সেটাই একটা দলিল।
তাহলে প্রিন্স হৃদয়, তুমি বলো তো, তুমি যে এই যে চিঠিটা লিখলা, এটা কি সরকারি দলিল নাকি তোমার ব্যক্তিগত দলিল? তাহলে এটা হচ্ছে ব্যক্তিগত দলিল। তাহলে সরকারি দলিল কোনটা? সহজেই সরকারি অফিসে যে সমস্ত কাগজপত্র সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে সম্পাদিত হয় বা লেখা হয়, সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে যেসব দলিল লেখা হয় সেইগুলো হচ্ছে সরকারি দলিল। আপনি পুলিশ অফিসার, মামলা তদন্ত শেষে একটা চার্জশিট দিলেন অথবা ফাইনাল রিপোর্ট দিলেন, এটা একটা সরকারি দলিল। আদালতের ম্যাজিস্ট্রেট একটা ওয়ারেন্ট, গ্রেপ্তারি পরোয়ানা অথবা সার্চ ওয়ারেন্ট, তল্লাশি পরোয়ানা ইস্যু করলো, এটাও সরকারি দলিল। সিভিল সার্জন একটা ময়না তদন্ত রিপোর্ট ইস্যু করলেন বা তৈরি করলেন, সেটাও সরকারি দলিল। ভূমি অফিস থেকে যে পর্চা খতিয়ান পাওয়া যায় সেগুলো সরকারি দলিল। তাহলে সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে যে সমস্ত কাগজপত্র বা দলিল সম্পাদিত হয় সেগুলোই হচ্ছে সরকারি দলিল। ৭৬ ধারায় বলা হয়েছে এই যে সরকারি দলিল সমূহ আদালতে প্রাসঙ্গিক, এক চান্সে গ্রহণযোগ্য হবে। তাহলে দলিল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। পাবলিক মানে সরকারি, প্রাইভেট মানে বেসরকারি। বাংলায় দুই প্রকার বলা হয়েছে, একটা সরকারি, একটা বেসরকারি। ৭৪ ধারায় সরকারি, ৭৫ ধারায় বেসরকারি। তাহলে সরকারি জিনিসের মূল্য বেশি, তাই সেটা হবে আগে ৭৪-এ। বেসরকারি জিনিসের ভ্যালু কম, তাই সেটা হবে ৭৪-এর পরের ধারায় ৭৫-এ। ৬৫ ধারায় ৭টা ক্ষেত্রে ফটোকপি উপস্থাপন করে প্রমাণ করা যায়। সেখানে ৫ নম্বর অপশনে ছিল যে ক্ষেত্রে দলিলটি ৭৪ ধারায় বর্ণিত একটি সরকারি দলিল। এই সেই ৭৪ ধারা। তাহলে সরকারি যত কর্তৃপক্ষ আছে, সরকারি সার্বভৌম কর্তৃপক্ষ আছে, সরকারি প্রতিষ্ঠান, সরকারি ট্রাইব্যুনাল, বিচার বিভাগীয় কোনো প্রতিষ্ঠান, শাসন বিভাগীয় প্রতিষ্ঠান, এই সকল সরকারি প্রতিষ্ঠানের যত দলিল আছে সেটা হচ্ছে সরকারি দলিল। তাহলে সরকারি প্রতিষ্ঠান বা সরকারি অফিসে যত দলিল সম্পাদিত বা লেখা হয়, সংরক্ষণ করা হয়, সবগুলো হচ্ছে সরকারি দলিল। একটা এমসিকিউ দেবে, নিচের কোনটি সরকারি দলিল অথবা নিচের কোনটি সরকারি দলিল নয়। এই দুইটা বিষয় আপনার বুঝতে হবে। অনেক জিনিস আছে মনে হয় যেন সরকারি দলিলের মতো, কিন্তু আসলে সরকারি দলিল নয়। আমাদের যখন বিভাগীয় মামলা রুজু হয় কারো বিরুদ্ধে, এই বিভাগীয় মামলা রুজুর পরে সাক্ষী ডাকা হয়। সাক্ষীদের যে জবানবন্দি দিয়ে যায় যে কাগজটায়, তাহলে এটা পুলিশ অফিসার বিভাগীয় মামলার সাক্ষী গ্রহণ করলো। তার পুলিশ অফিসার তো সরকারি লোক,
সে বিভাগীয় মামলার সরকারি কাজের সাক্ষী গ্রহণ করলো, কিন্তু সেই জবানবন্দির কপি কিন্তু সরকারি দলিল নয়, সেটা হচ্ছে বেসরকারি দলিল। সরকারি লোক করলেই যে সরকারি দলিল হবে এরকম নয়। আপনাকে একটা এমসিকিউ দেওয়া হলো, আদমশুমারির যে রিপোর্ট সেটা কোন ধরনের দলিল? সবাই জানেন আদমশুমারি কে করে? সরকারিভাবে করা হয়, কিন্তু আদমশুমারি এটাও কিন্তু সরকারি দলিল নয়, এটাও কিন্তু বেসরকারি দলিল। আপনি যদি একটা জমি কবলা করেন বা উইল করেন, এগুলাও বেসরকারি দলিল। তাহলে সরকারি দলিল হচ্ছে যেগুলো সরাসরি সরকারি কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানে লিপিবদ্ধ হবে, সম্পাদিত হবে বা সংরক্ষিত হবে। আপনার চার্জশিট, এফআইআর, ময়নাতদন্তের রিপোর্ট, তারপর যে ভূমি অফিসের ম্যাপ, নকশা, পর্চা, খতিয়ান, আবার ম্যাজিস্ট্রেট যে আসামির স্বীকারোক্তি লিপিবদ্ধ করে সেটাও সরকারি দলিল। আপনার আদালত থেকে ইস্যু করা হয় ওয়ারেন্ট, অ্যারেস্ট ওয়ারেন্ট, সার্চ ওয়ারেন্ট, তল্লাশি পরোয়ানা, সেগুলোও সরকারি দলিল। আপনার গাড়িতে যে রোড পারমিট দেওয়া হয়, এই পারমিটটাও কিন্তু একটা সরকারি দলিল। তবে বিভাগীয় মামলার যে সাক্ষীর জবানবন্দি সরকারি দলিল নয়, কোনো কবলা, উইল, দরখাস্ত, আরজি, এগুলোও বেসরকারি দলিল। এমনকি আদমশুমারি সেটাও হচ্ছে একটা বেসরকারি দলিল। এই জিনিসগুলো আপনারা খুবই ভালোভাবে মনে রাখবেন। পৌরসভার জন্ম মৃত্যু রেজিস্টার কোন ধরনের দলিল? একটা এমসিকিউ আসবে, তো সেটা হচ্ছে সরকারি দলিল। ৭৪-এ সরকারি দলিল কাকে বলে? ৭৫-এ হচ্ছে বেসরকারি দলিল কাকে বলে? তাহলে যেগুলা সরকারি দলিল নয়, অর্থাৎ সরকারি দলিল বাদে যত দলিল আছে সেগুলোকে বেসরকারি দলিল বলে। তাহলে সরকারি দলিল প্রাসঙ্গিক ৭৪ ধারায়। তাহলে আদালতে একটা জিডির কপি, অনেক সময় প্রশ্ন আসে জেনারেল ডায়েরির সাক্ষ্যগত মূল্য কি, এফআইআর এর সাক্ষ্যগত মূল্য কি, ময়নাতদন্তের সাক্ষ্যগত মূল্য কি? তাহলে জেনারেল ডায়েরির সাক্ষ্যগত মূল্য কি, এটা কিন্তু আমরা সবাই দেই সাক্ষ্য আইনের ৯ ধারা, ৩৫ ধারা, ৭৪ ধারা। কেন দেই? ৯ ধারাতে বলা হয়েছে ঘটনার যে ব্যাখ্যা বিশ্লেষণ, এইটা আদালতে প্রাসঙ্গিক ৯ ধারাতে। তাহলে জেনারেল ডায়েরিতে কি লেখা থাকে? একটা ঘটনা সম্পর্কে ব্যাখ্যা লেখা থাকে, কি কি ঘটছে, কিভাবে ঘটছে, কোথায় ঘটছে, কত তারিখে ঘটছে, কোন সময় ঘটছে। ব্যাখ্যাটা ৯ ধারায় প্রাসঙ্গিক। আবার ৩৫ ধারায় কি বলছে? সরকারি কর্মচারী সরকারি কর্তব্য সম্পাদনকালে যা কিছু লিখবেন সেটা আদালতে গ্রহণযোগ্য হবে ৩৫ ধারাতে। তাহলে জিডিটা কে লেখে? এফআইআর কে লেখে? জিডি এফআইআর লেখে কে? সরকারি কর্মচারী অন ডিউটি থাকা অবস্থায়। আর ৭৪ ধারায় বলছে এটা যেহেতু সরকারি দলিল, তাই সরকারি দলিল আদালতে প্রাসঙ্গিক এই ৭৪ ধারায়। প্রিন্স হৃদয় তুমি লেখো, অথবা এমএসটি রিপা আক্তার, কেউ যদি প্রশ্ন করে এফআইআর এর সাক্ষ্যগত মূল্য কি, সেখানে ধারা আসবে, সাক্ষ্য আইনের ধারাগুলো লিখে দাও, ৯, ৩৫, ৭৪। আরও ২টা ধারা আছে সামনে, ১৪৫, ১৫৭, সেটা আমরা পরে পড়াবো। আপাতত এই ৩টা লিখে দাও।
অনেকে আছে হুদাই কিছু জানে না, বোঝে না, ৯, ৩৫, ৭৪ লিখে দেয়। আপনাকে যদি প্রশ্ন করা হয় আদৌ ৯, ৩৫, ৭৪-এ কি বলা হয়েছে, তখন কিন্তু আপনার এটা ডিটেলসে জানতে হবে। আমি একটু আগে বললাম, এইভাবে মনে রাখবেন। ৭৪-এর সরকারি দলিল প্রাসঙ্গিক, সরকারি দলিল কোনগুলো এটা পাইলাম। ৭৫-এর বেসরকারি দলিল, যেগুলো সরকারি দলিল নয় সেগুলো হচ্ছে বেসরকারি দলিল। কবলা, উইল, দরখাস্ত, আরজি, নোটিশ, বিভাগীয় মামলার সাক্ষীর জবানবন্দি, তারপর হচ্ছে আদমশুমারি, এরকম বাকিগুলো আপনার বই থেকে দেখে নেবেন। আজকের ক্লাসের লাস্ট দুইটা ধারা ৭৬ এবং ৭৭, একটু বোঝার চেষ্টা করেন। ৭৬ ধারায় সরকারি দলিলের প্রত্যায়িত অনুলিপি। অনুলিপি হচ্ছে একটা জিনিসের, মনে করেন একটা চিঠির যে কোনো একটা ফটোকপি মনে করেন আমাদের এসপি অফিস থেকে একটা চিঠি ইস্যু হইল, তখন প্রত্যেক থানায় থানায় দিয়ে দেয়, অনুলিপি দিয়ে দেওয়া হয়। আরআই স্যারকে একটা কপি দেয়, ডিআইও 1-কে একটা কপি দেয়, প্রত্যেক ওসি স্যারকে একটা কপি দেয়। অনুলিপি একটা চিঠিরই অন্য অংশ, ফটোকপি। ৭৬ ধারাতে বলছে সরকারি দলিলের প্রত্যায়িত অনুলিপি। আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, মনে করেন আপনি আসামি। এখন এই মামলার কপিটা আপনার দরকার। কেন দরকার? আপনি আপনার উকিলকে দেখাবেন, দিবেন, আপনার পক্ষে যে উকিল লড়বে তাকে। এখন থানায় গিয়ে যদি আপনি মামলার কপি চান, আপনাকে কি সাথে সাথে মামলার কপিটা দিয়ে দিবে না। অথবা আপনার দলিলের একটা নকল, জায়গা জমির দলিলের একটা নকল উঠাইতে চান, ভূমি অফিসে গেলেন, তখন বলা হয়েছে ৭৬ ধারায় সরকারি দলিলের জিম্মাদার, অর্থাৎ যিনি সরকারি দলিল সংরক্ষণ করেন বা যার কাছে আছে, এই সরকারি কর্মচারীদের কাছে আপনার যদি ওই দলিলের অনুলিপি পাওয়ার অধিকার থাকে, তাহলে আপনি যাইয়া উপযুক্ত ফি প্রদান করবেন। সরকারি ফি আছে যে অমুক দলিল পাইতে হলে এত টাকা, এই ফি যদি দেন তাহলে তিনি কি করবেন, একটা প্রত্যায়িত অনুলিপি প্রদান করবেন। আপনি যেখানে কর্মরত আছেন ওখান থেকে আপনার নতুন জায়গায় পোস্টিং হইল, এখন সেই জায়গা থেকে অথবা যেখানে কর্মরত আছেন আপনার নিজ জেলা থেকে আপনি রেশন উত্তোলন করতে চান, তখন কি রেশন স্টোর থেকে একটা প্রত্যয়নপত্র নেওয়া লাগে। ৭৬ ধারায় সেইটা বলছে, তাহলে রেশন স্টোর থেকে যে প্রত্যয়নটা দেওয়া হবে সেখানের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিখে দেবে অমুক অমুক এর এত এত মাসের রেশন তোলা হয়েছে, এত মাস পর্যন্ত রেশন তোলা হয়েছে। এরকম সরকারি অফিসের কোনো সরকারি দলিলের অনুলিপি যদি আপনি পেতে চান,
তাহলে আপনি উপযুক্ত ফি প্রদান করলে তারা একটা প্রত্যয়নপত্র বা অনুলিপি দিবে, সেখানে লিখে দেবে যে না ও তৈরি করে না। হ্যাঁ, যেমন বিয়ের কাবিননামা লিখে দেবে যে যে দলিল সম্পর্কে অর্থাৎ যে দলিল উনি চাইতেছে অথবা যে দলিল প্রমাণ করতে চাইতেছে, এই অনুলিপিটা সেই দলিলের অংশবিশেষের অথবা সেই দলিলের সঠিক অনুলিপি। ৭৬ ধারা বলছে আপনার সরকারি দলিলের কোনো অনুলিপি যদি দরকার হয়, আপনার যদি অধিকার থাকে, যার বিরুদ্ধে মামলা হয় নাই, সে যদি অন্য একজনের পক্ষ হয়ে গিয়ে বলে যে এজাহারের কপিটা আমাকে দেন, তাহলে তো তার সেটা চাওয়ার অধিকার নাই। আসামি নিজে যদি চায় তাহলে কি করবে, উপযুক্ত ফি আদায় সাপেক্ষে তাকে একটা অনুলিপি বা প্রত্যয়নপত্র দিবেন ৭৬-এ, এবং এই প্রত্যয়নপত্র দ্বারা ওই মূল দলিলটা প্রমাণ করা যাবে ৭৭ ধারায়। ৭৭ ধারায় বলছে এই রেশন স্টোরের যে প্রত্যয়নপত্রটা আপনি যেখান থেকে রেশন উত্তোলন করতে যান সেখানে যদি গিয়ে শো করেন, তাহলে এইটা প্রমাণ করা যাবে, অর্থাৎ তারা তখন প্রমাণিত হবে যে এটা সঠিক। অর্থাৎ ৭৬ ধারায় যে অনুলিপি দেওয়া হয়, সেই অনুলিপি উপস্থাপন করে আদালতে দলিল প্রমাণ করা যাবে ৭৭ ধারায়। তাহলে হচ্ছে ৭৬, ৭৭ হালকা। ৭৯ থেকে আমাদের অনুমান, বিভিন্ন ধরনের অনুমান আছে, এগুলা বেশি একটা দরকার নাই। লাস্টের একটা ধারা আমাদের গুরুত্বপূর্ণ, ৯০ ধারা এবং ৯০ ক। ৯০ ধারা থেকে লিখিত প্রশ্ন হতে পারে অথবা এমসিকিউ মাস্ট হবে। এমসিকিউ একটা এমসিকিউ থাকবে ৯০ ধারা থেকে অথবা ৯০ ক ধারা থেকে। সবাইকে এই পর্যন্ত বোঝা গেছে? সবাই একটু কমেন্ট করেন তো। চলতেছে, হ্যাঁ। ক্লাস করাচ্ছি কে না? ক্লাস করাই কি আমি কত বলতে দিই? তাহলে আমরা ৯০ ধারাটা এবং ৯০ ক ধারাটা একটু শিখে নেই, তাহলে আজকের ক্লাস শেষ করে দিব। আদালতে যখন আপনি একটা পুরাতন দলিল উপস্থাপন করবেন, তখন এই দলিলটা সঠিক কিনা দুইটা অপশন থাকলে আদালত এইটা সঠিক বলে মেনে নেবে। একটা পুরাতন দলিল আদালত দুইটা শর্ত সাপেক্ষে মেনে নেবে বা এটা সঠিক বলে ধরে নেবে। সে দুইটার একটা হচ্ছে দলিলটা যদি ৩০ বছরের পুরাতন হয়, ৩০ বছর আগে যদি দলিলটা লেখা হয়, তাহলে সেই দলিলটা আদালত সঠিক বলে ধরে নেবেন। আর একটা হচ্ছে দলিলটা যদি যথাযথ হেফাজত থেকে উপস্থাপন করা হয়, তা দলিলটা যার কাছে থাকার কথা ছিল সেই
সেই ব্যক্তি যদি উপস্থাপন করে। এখন জেনারেল ডায়েরি এইটা কারা সংরক্ষণ করে? পুলিশ অফিসার সংরক্ষণ করে, থানায় সংরক্ষণ করে। এখন ভূমি অফিস থেকে যদি একটা জেনারেল ডায়েরির কপি আদালতে উপস্থাপন করা হয়, আদালত কি এটা মানবে? ভূমি অফিস থেকে যদি একটা জেনারেল ডায়েরি অথবা এফআইআর এর কপি শো করা হয় ভূমি অফিস থেকে, এটা কি যথাযথ হেফাজত থেকে উপস্থাপন করা হইল? আদালত তখন প্রশ্ন করবে, আর ভাই আপনি এফআইআর এর কপি পাইছেন কই? আপনি তো আর মামলা রুজু করেন না। তাহলে সে আমতা আমতা করে বলবে, স্যার পাইছি, আমার কাছে ছিল, আপনি দিছি, আপনি দেখেন সঠিক বলে ধরে নেন, আপনার কাজ সঠিক বলে ধরে নেওয়া। তখন আদালত বলবে, আপনি 90 ধারা পড়েন নাই সাক্ষ্য আইনের? 90 ধারা পড়েন নাই? সেখানে বলছে, মনে করেন এই ভূমি অফিস একটা 30 বছর আগের একটা মামলার এফআইআর এর কপি আদালতে উপস্থাপন করছে। এখন আদালত বলতেছে, ঠিক আছে, যেহেতু 30 বছর আগের মামলার কপি, তাহলে এটা আমি সঠিক বলে ধরে নিলাম। কিন্তু তুমি তো ভূমি অফিস, তুমি এটা পাইলে কোথায়? এটা তো পুলিশের থানা থেকে। পুলিশ অফিসার যদি তার থানা থেকে, যে থানায় মামলা হয়েছে সেই থানা থেকে উপস্থাপন করে, যথাযথ হেফাজত, তা যার কাছে এই দলিলটা থাকার কথা ছিল তিনি যদি উপস্থাপন করেন, তাহলে এটা আদালত ধরে নেবেন। তো যার কাছে এটা থাকার কথা ছিল না, সে উপস্থাপন করলে আদালত এটা সঠিক বলে ধরে নিবে না। তাহলে 90 ধারার 2টা পয়েন্ট। আদালত একটা পুরাতন দলিলকে সঠিক বলে ধরে নেবে যদি দলিলটি 30 বছর আগে, অর্থাৎ 30 বছরের পুরাতন হয় এবং যথাযথ হেফাজত থেকে, অর্থাৎ যার কাছে দলিলটি থাকার কথা তিনি যদি আদালতে উপস্থাপন করেন। আর 90 ক, এটা আলাদা একটা ধারা। কতে বলা হয়েছে, ডিজিটাল রেকর্ড বা ডিজিটাল কোনো দলিল, এইটা কখন আদালত সঠিক বলে ধরে নেবে? যদি দলিল, এই ডিজিটাল দলিলটা 5 বছর আগে রেকর্ড করে রাখা হয় এবং এটাও যথাযথ হেফাজত থেকে যদি আদালতে উপস্থাপন করা হয়। আপনারা একটা জিনিস জেনে রাখেন, আমরা যে জেনারেল ডায়েরি মেনটেন করি, এই জেনারেল ডায়েরি কিন্তু প্রতি 5 বছর পর পর বিনষ্ট করার নিয়ম আমাদের পিআরবিতে আছে। অর্থাৎ একটা জেনারেল ডায়েরি বা জিডি বই আপনি সর্বোচ্চ 5 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এই 5 বছর পরে চাইলে আপনি এটা ধ্বংস করে বা পুড়িয়ে ফেলতে পারবেন। একটা জেনারেল ডায়েরির, অর্থাৎ লিখিত জেনারেল ডায়েরির মেয়াদ 5 বছর পর্যন্ত পিআরবিতে বলে দেওয়া হয়েছে। এখন আপনি ইদানিংকালে আমাদের এফআইআর বা মামলা রেকর্ড হয় ডিজিটাল মাধ্যমে, কম্পিউটারে, সিডিএমএসে। তাহলে 5 বছর আগে যে মামলাটা রুজু হয়েছে সিডিএমএসে, সেই 5 বছর আগের মামলার কপি যদি আদালতে দেওয়া হয়, তাহলে আদালত এই মামলার কপিটাকে সঠিক বলে ধরে নেবেন। কিন্তু আপনার এই মামলার কপি মনে করেন একটা শিক্ষা বোর্ডের কোনো একটা অফিস থেকে যদি আদালতে দেওয়া হয়, তখন কিন্তু আদালত এটা গ্রহণ করবে না। আদালত বলবে, এই মামলার কপি এগুলো তো থানা পুলিশ সংগ্রহ করে অথবা পুলিশ হেডকোয়ার্টার বা পুলিশ অফিসার সংরক্ষণ করে, আপনি শিক্ষা অফিসের লোক, আপনি মামলার কপি কোথায় পাইছেন? তখন কিন্তু আদালত গ্রহণ করবে না। এজন্য সেকেন্ড অপশনে বলা হয়েছে
যথাযথ হেফাজত বা যার কাছে এই মামলার কপিটা থাকার কথা তিনি যদি আদালতে উপস্থাপন করে তখন আদালত এটাকে সঠিক বলে মেনে নেবে। তাহলে আমাদের দুইটা প্রশ্ন 90 সঠাইবেন ক। একটা হচ্ছে পুরাতন দলিল কখন আদালত সঠিক বলে মেনে নেবে। দুইটা পয়েন্ট, যদি দলিলটি 30 বছরের পুরাতন হয় এবং যার কাছে থাকার কথা তিনি যদি আদালতে উপস্থাপন করেন। আবার 90 কতে বলছে ডিজিটাল দলিল বা ডিজিটাল রেকর্ড কখন বা আদালত গ্রহণ করবে। ডিজিটাল দলিল যদি সেটা 5 বছরের পুরাতন হয় এবং যার কাছে থাকার কথা তিনি যদি আদালতে উপস্থাপন করেন। 90 এবং 90 সঠাইবেন ক। এই দুইটা ধারা আপনারা শিখে রাখবেন। দুইটা ধারা বুঝছেন যারা সবাই একটু কমেন্ট করেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাসে এখন করতে পারেন। অত্যাধিক গরম, আমরা ক্লাস শেষ করে দেব। এমএসটি রিপা আক্তার, প্রিন্স হৃদয়, ধ্রুবরাজ, আপনারা কি বুঝতে পারছেন? এ হচ্ছে আমাদের 74 থেকে 100, 91 থেকে 100 দরকার নাই। আগামী ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা পড়াবো, সেখান থেকে লিখিত প্রশ্ন হইতে পারে। প্রত্যেকে লাইভ ক্লাসে থাকবেন। লাইভ ক্লাসে থাকলে পড়ার যেরকম আগ্রহ হয়, রেকর্ড ক্লাস দেখলে সেরকম থাকে না। সবাই লাইভ ক্লাসে থাকবেন। 74 ধারাটা একটু বুঝান। 74 ধারা হচ্ছে সরকারি দলিল কি? সরকারি দলিল আদালতে প্রাসঙ্গিক। সরকারি অফিসে যত দলিল লেখা হয়, সরকারি প্রতিষ্ঠান, সরকারি অফিস, সরকারি কর্তৃপক্ষ যারা আছে তারা যত ধরনের, মনে করেন আদালতে যত কিছু লেখা হয়, আদালতে কি কি করা হয়, সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়, তারপর বিচারের যে রায় শোনানো হয় রায়ের কপি, তারপর পুলিশ অফিসার জিডি লেখে, এফআইআর লেখে, সিডি লেখে, তারপরে কি লেখে বিভিন্ন কিছু, ময়না তদন্ত, এই সমস্ত দলিলগুলা এগুলো হচ্ছে সরকারি দলিল। এবং এই দলিলগুলো যখন আপনি আদালতে শো করবেন, আদালত এক চান্সে সেটা মেনে নেবে যে হ্যাঁ এটা ঠিক আছে, আদালত গ্রহণযোগ্য হবে। 74 ধারায় বলা হয়েছে সরকারি দলিল আদালতে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য হবে। সরকারি দলিল কোনগুলো? সার্বভৌম কর্তৃপক্ষের, অর্থাৎ সরকারি কর্তৃপক্ষ, সরকারি প্রতিষ্ঠানের, বিচার বিভাগীয় মানে আদালতের যত কাগজপত্র আছে, শাসন বিভাগীয়, সরকারি কর্তৃপক্ষ বা সরকারি অফিসের যত কাগজপত্র সব হবে সরকারি দলিল। এবং এগুলো যখনই আপনি আদালতে উপস্থাপন করবেন, যেমন আপনি পুলিশ অফিসার, আপনি একটা জিডির কপি অথবা আপনি চার্জশিটের কপি আদালত চাইলো, আপনি মামলার তদন্তকারী কর্মকর্তা, আপনি একটা চার্জশিট দিয়েছেন অথবা এফআর ফাইনাল রিপোর্ট দিয়েছেন, সেটার কপি আদালত চাইলো। আদালতে আপনি এই কপিটা যখন শো করবেন বা দেখাবেন, আদালত সাথে সাথে এটা গ্রহণ করবে, কারণ এইটা 74 ধারার সরকারি দলিল এবং এইটা 74 ধারা অনুযায়ী আদালতে গ্রহণযোগ্য। এ হচ্ছে আমাদের 74 ধারা। আর 75 ধারায় যেগুলো সরকারি দলিল নয়, অর্থাৎ সরকারি দলিলের বাইরে যত দলিল সব হচ্ছে বেসরকারি দলিল। আরজি, কবলা, দরখাস্ত, উইল, বিভাগীয় মামলার সাক্ষীর জবানবন্দি, আদমশুমারি, এই সকল কিছু হচ্ছে বেসরকারি দলিল। সো থ্যাংক ইউ সো মাচ। আগামী ক্লাসে আমন্ত্রণ রইল। প্রত্যেকে আগামী ক্লাসে লাইভ ক্লাসে থাকবেন। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে আগামীকাল।